আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইংরেজি শিক্ষক। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-10-এর ইংলিশ সেকেন্ড পেপারের সপ্তম টপিক কমপ্লিটিং সেন্টেন্স। শুরুতেই জেনে নেই কমপ্লিটিং সেন্টেন্সে কি করতে হবে। কমপ্লিটিং সেন্টেন্সে টোটাল 5টি ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে। প্রত্যেক সেন্টেন্সের কিছু অংশ দেওয়া থাকবে, বাকিটা তোমাকে কমপ্লিট করতে হবে তোমার মনের মাধুরী মিশিয়ে। তবে অবশ্যই সেন্টেন্সটিকে গ্রামাটিক্যালি কারেক্ট এবং অর্থগত দিক থেকেও কারেক্ট হতে হবে। যদি গ্রামার এবং অর্থ উভয়ই ঠিক থাকে তাহলে এখানে তুমি খুব সহজেই 5-এ 5 পেয়ে যাবে। একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হলো কমপ্লিটিং সেন্টেন্স দুই ধরনের হয়ে থাকে। টাইপ 1, এখানে যে 5টি ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে, এই 5টি ইনকমপ্লিট সেন্টেন্সই একটি নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করবে। আর এটা কিভাবে বুঝবে? যখন এরকম কোনো কমপ্লিটিং সেন্টেন্স পাবে যেখানে 2 থেকে 3টি সেন্টেন্স একই টপিক নিয়ে আলোচনা করছে, তখনই বুঝে ফেলবে এটি টাইপ 1। অর্থাৎ এখানে যে 5টি টপিক রয়েছে তারা একটি নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করছে, এবং তুমি যখন এইগুলো কমপ্লিট করতে যাবে তখন তোমাকে অবশ্যই এই টপিকের মধ্যেই থাকতে হবে। তুমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারবে না। যেমন দেখো, এখানে যে প্রথম সেন্টেন্সটি রয়েছে এটাতে কোনো ক্লু নেই, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে যাই, দেখো এখানে একটি ওয়ার্ড আছে টাইম। এই টাইম, দ্বিতীয় সেন্টেন্সটিও টাইম নিয়ে লেখা, তৃতীয় সেন্টেন্সটিও টাইম নিয়ে লেখা। দেখো এখান থেকে আমরা 2 থেকে 3টি সেন্টেন্সে টাইম পেয়েছি। এর মানে হচ্ছে এই সেন্টেন্সটি এই 5টি সেন্টেন্সই একটি নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করবে। সো এখানে তুমি যখন এই টাইপের কমপ্লিটিং সেন্টেন্স পূরণ করতে যাবে তখন তোমাকে অবশ্যই এই টাইমের মধ্যেই থাকতে হবে। এই টাইম রিলেটেডই কিছু লিখতে হবে, তুমি অন্য কোনো টপিক নিয়ে লিখতে পারবে না। বুঝতে পেরেছো? আর টাইপ 2 দেখো, এখানে যে 5টি ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে, এই 5টি ইনকমপ্লিট সেন্টেন্সই 5টি টপিক, আলাদা আলাদা টপিক নিয়ে আলোচনা করবে। দেখো এক্সাম্পল, দেখো একটা এক্সাম্পল হিসেবে তোমাকে দেখাচ্ছি। এই প্রথম সেন্টেন্সে কি রয়েছে? ক্রিকেট। দ্বিতীয় সেন্টেন্সটি কি নিয়ে আলোচনা করছে? দেখো ফ্লাওয়ার, ফুল। তৃতীয় সেন্টেন্স নিয়ে আলোচনা করছে হেলথকে নিয়ে। চতুর্থ সেন্টেন্সটি আলোচনা করছে সততা নিয়ে। আর পঞ্চম সেন্টেন্সটি আলোচনা করছে সময় নিয়ে। এখানে যে 5টি সেন্টেন্স দেখছো ইনকমপ্লিট, এই 5টি সেন্টেন্সে আলাদা আলাদা 5টি টপিক নিয়ে আলোচনা করছে। এখানে তোমার স্বাধীনতা রয়েছে, এখানে এই 5টি সেন্টেন্সকেই তুমি 5 রকমের টপিক দিয়ে পূরণ করতে পারবে। কিন্তু যখন তুমি টাইপ 1 পাবে, তখন অবশ্যই তোমাকে ওই নির্দিষ্ট টপিক নিয়েই কিছু লিখতে হবে। এই টপিকের বাইরে তুমি যেতে পারবে না। একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হলো তোমাকে অবশ্যই যে যখন তুমি কমপ্লিটিং সেন্টেন্স করতে যাবে তখন তোমাকে অবশ্যই একাধিক ওয়ার্ড ইউজ করতে হবে। তুমি একটি মাত্র ওয়ার্ড দিয়ে কোনোদিনও এই কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করতে পারবে না, একাধিক ওয়ার্ড ইউজ করতে হবে। এটি মাথায় রাখবে। অনেকেই জিজ্ঞেস করে থাকে, স্যার পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্সে পুরো সেন্টেন্সটাই তুলতে হবে নাকি আমাকে যতটুকু লিখতে হবে ততটুকুই তুলবো? এখানে অবশ্যই তোমাকে পুরো সেন্টেন্সটাই তুলতে হবে, এবং তুমি যতটুকু লিখবে তার নিচে তুমি আন্ডারলাইন করে দিবে। আজকের এই পর্বটি সাজানো হয়েছে কমপ্লিটিং সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ 13টি নিয়ম নিয়ে, যা বিগত বছরগুলোতে বোর্ড এক্সামে বারবার এসেছে। তুমি যদি কমপ্লিটিং সেন্টেন্সে ভালো করতে চাও, ইংলিশে ভালো করতে চাও, অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো দেখে নেই নিয়মগুলো। আজকের লেসনের প্রথম নিয়মটি হচ্ছে লেস্টের নিয়ম। শুরুতেই জেনে নেই লেস্ট অর্থ কি। লেস্ট অর্থ তা না হলে বা যাতে না। এই লেস্ট শব্দটি দুটি সেন্টেন্সের মাঝখানে বসে। বাঁদিকে একটি সেন্টেন্স থাকে এবং ডান দিকে একটি সেন্টেন্স থাকে। পরীক্ষায় সাধারণত বাঁদিকে সেন্টেন্সটি দেওয়া থাকে, অর্থাৎ এতটুকু দেওয়া থাকে। ডান দিকের সেন্টেন্সটিকে তোমাকে পূরণ করতে হবে, কমপ্লিট করতে হবে। তো এই ডান দিকে যে সেন্টেন্সটি রয়েছে সেটি একটি নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করে, আর সেই স্ট্রাকচারটি হচ্ছে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ। তো এই শুড হচ্ছে শেলের পাস্ট ফর্ম শুড। এই শুড অর্থ উচিত এটা ভেবো না, কারণ এটা শেল থেকে এসেছে, শেলের পাস্ট ফর্ম শুড। তো এই শুড দিয়েই তোমাকে এই সেন্টেন্সটি লিখতে হবে। তুমি এখানে শুডের পরিবর্তে তুমি মাইট ইউজ করতে পারো, কিন্তু
সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই শুড। তো আমি তোমাকে সাজেস্ট করবো এই শুড শুড ব্যবহার করতে, তুমিও এই শুড ব্যবহার করবে। তো প্রথমে এক্সাম্পলটি দেখে নেওয়া যাক। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য বাস। দ্রুত হাঁটো, তা না হলে তুমি বাসটি মিস করবে। তো এখানে আমি শুড দিয়েই সেন্টেন্সটি করেছি। তো তোমরাও পরীক্ষায় এই শুড দিয়ে সেন্টেন্সটি পূরণ করবে। তো দ্বিতীয় এক্সাম্পলটি দেখো। রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। মনোযোগ সহকারে পড়ো, তা না হলে তুমি পরীক্ষা ফেল করবে। যদি এই কাজটি না করা হয়, প্রথম অংশের বাঁদিকের সেন্টেন্সটি এই কাজটি যদি না করা হয় তাহলে এই কাজের হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই কাজকে অ্যাভয়েড করার জন্য, যাতে এই কাজটা তো খারাপ কাজ, এই কাজটা নেগেটিভ কাজ, এই কাজটাকে অ্যাভয়েড করার জন্য, এড়িয়ে যাওয়ার জন্য এই কাজটি ঠিকঠাক করতে হবে। এই ছিল লেস্টের নিয়ম। তো দ্বিতীয় এক্সাম্পলটি হচ্ছে দো নিয়ে। আমরা জানি দো অর্থ যদিও, অল দো অর্থ যদিও। দো অলদের মধ্যে বেসিক তেমন পার্থক্য নেই। প্রথম এক্সাম্পলটি দেখা যাক। দো হি ওয়াজ ইল হি ওয়েন্ট টু স্কুল। যদিও সে অসুস্থ ছিল, সে স্কুলে গিয়েছিল। এই কথাটি অস্বাভাবিক কথা, কারণ আমরা জানি সাধারণত একজন স্টুডেন্ট যখন অসুস্থ থাকে সে স্কুলে যায় না, কিন্তু এই স্টুডেন্টটি অসুস্থ থাকা সত্ত্বেও স্কুলে গিয়েছে। তো এটা অস্বাভাবিক সেন্টেন্স। আর মনে রাখতে হবে, অস্বাভাবিক হলে এখানে দো দিয়ে সেন্টেন্সটি পূরণ করতে হবে। আরেকটি কথা, এই কমার বাম দিকে যে সেন্টেন্সটি রয়েছে এটি যদি পাস্ট টেন্স হয়, তাহলে কমার ডান দিকে যে সেন্টেন্সটি রয়েছে সেটিকে তোমাকে পাস্ট টেন্সেই কমপ্লিট করতে হবে। দ্বিতীয় এক্সাম্পলটি দেখি। অলদো হি ওয়াজ পোর হি ওয়াজ অনেস্ট। এই কমার এই পাশে হচ্ছে পাস্ট, এই পাশেও পাস্ট, এই জিনিসটি একটু খেয়াল রাখবে। তো এখন 3 নম্বর নিয়মটি দেখে নেওয়া যাক। 3 নম্বর নিয়মে রয়েছে সিন্স এর নিয়ম। সিন্স অর্থ যেহেতু, অ্যাজ অর্থ যেহেতু। অতএব সিন্স অ্যাজ অর্থ দুটি। যেহেতু সাধারণত এগুলো সেন্টেন্সের শুরুতে বসে। কমার এই পাশে একটি সেন্টেন্স থাকে, কমার ডান দিকে একটি সেন্টেন্স থাকে। কমার বাম দিকে সেন্টেন্সটি যদি পাস্ট টেন্স হয় তাহলে ডান দিকে সেন্টেন্সটিও পাস্ট টেন্স হবে। প্রথম এক্সাম্পল দেখে নেওয়া যাক। সিন্স হি ওয়াজ ইল হি ডিড নট গো টু স্কুল। যেহেতু সে অসুস্থ ছিল সে স্কুলে যায়নি। এই সিন্স দিয়ে একটি কারণকে নির্দেশ করছে। কারণ দেখো, সে স্কুলে যায়নি, কেন যায়নি? কারণ সে অসুস্থ ছিল। তো সিন্স দিয়ে এখানে কারণকে নির্দেশ করছে। দ্বিতীয় এক্সাম্পলটিও দেখি। অ্যাজ হি স্টাডিড ওয়েল হি গট জিপিএ 5। যেহেতু, সিন্স অর্থ হচ্ছে যেহেতু, যেহেতু সে ভালো করে পড়েছিল, হি গট জিপিএ 5। তো এখানে এস দিয়েও এই কারণকে বোঝাচ্ছে সে জিপিএ 5 কেন পেয়েছিল, কারণ সে ভালো করে পড়েছিল, সেজন্য সে এখানে জিপিএ 5 পেয়েছিল। তো কমার এই পাশের সেন্টেন্সটি দেখো, ভার্ব টু মানে পাস্ট টেন্সে লেখা আছে। তো তোমাকেও এই পাশের সেন্টেন্সটাকে পাস্ট টেন্সেই লিখতে হবে। আশা করি তোমরা এই নিয়মটি বুঝেছ। এখন 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়মটিও সিন্স নিয়ে লেখা। এখানে সিন্স অর্থে যখন। তো এখন আমরা কিভাবে বুঝবো যে সিন্স অর্থ যেহেতু নাকি সিন্স অর্থ যখন? যখন তুমি দেখবে সিন্স দুইটি সেন্টেন্সের মাঝে বসেছে এবং সিন্স সময়ের সাথে সম্পর্কযুক্ত, তখন বুঝবে এই সিন্স অর্থ যখন। আর আগে যে সিন্সটি ছিল সেটি অর্থ ছিল যেহেতু, আর সেটির সাথে একটি কারণ নির্দেশ করত। তো যখন তুমি দেখবে সিন্স সময় নিয়ে আলোচনা করছে, তখন তুমি বুঝবে এই সিন্স অর্থ যখন। আর এই সিন্সটি দুটি সেন্টেন্সের মাঝে বসে এবং এটি একটি নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করে। দেখো স্ট্রাকচারটি, এই যে সিন্সের বাম দিকে যদি প্রেজেন্ট টেন্স থাকে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে, অর্থাৎ এক কথা মানে প্রেজেন্ট থাকলে এই পাশের সেন্টেন্সটি, ডান দিকে সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। আর যদি সিন্সের বাঁ দিকে সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে ডান দিকে সেন্টেন্সটি পাস্ট পারফেক্টে লিখতে হবে। প্রথম এক্সাম্পলটি দেখে নেই। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স উই মেট ফার্স্ট। অনেক বছর পার হয়ে গেল যখন আমরা প্রথম দেখা করেছিলাম। দেখো এই সিন্স এর এই পাশে যে সেন্টেন্সটি রয়েছে, এটি প্রেজেন্ট পারফেক্ট।
সো আমাকে এখানে এই প্রথম স্ট্রাকচার অনুযায়ী সিন্সের বা ডান দিকে যে সেন্টেন্সটি রয়েছে সেটি আমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। দেখো আমি পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সে লিখেছি মেট, এমইটি মেট, এটা হচ্ছে মিট, এমডব্লিউইটি মিট হচ্ছে ভার্ব ওয়ান, মিট হলো ভার্ব ওয়ান, এর অর্থ হচ্ছে সাক্ষাৎ করা। এই মিটের ভার্ব টু হচ্ছে মেট। তো এখানে আমি পাস্ট ইনফিনিট দিয়ে লিখেছি, তোমরাও পরীক্ষায় এই পাস্ট ইনফিনিট দিয়ে লিখবে। তো দ্বিতীয় এক্সাম্পলটি হচ্ছে মেনি ইয়ার্স পাস্ট সিন্স উই মেড উই হ্যাড মেড ফার্স্ট। তো দেখো এই সিন্সের বাদিকের সেন্টেন্সটি রয়েছে পাস্ট ইনডিফিনিট। দেখো এই যে পাস্ট ভার্ব টু, পাসের PASS পাস, পাসের ভার্ব টু হচ্ছে পাস্ট, ইডি যুক্ত আছে। তো এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট, সো আমাকে এই পাশে যে সেন্টেন্সটি রয়েছে এটা পাস্ট পারফেক্টে লিখতে হবে। দেখো এই যে স্ট্রাকচার সিন্সের এই পাশে যদি এই পাশে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এই পাশে পাস্ট পারফেক্ট দিয়ে লিখতে হয়। সেই অনুযায়ী এই স্ট্রাকচারটি ফলো করে তোমরা এটি পূরণ করে ফেলবে। আর এই দুইটার অর্থ প্রায় সেমই। অনেক বছর পার হয়ে গেল যখন আমরা প্রথম দেখা করেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন পঞ্চম যে নিয়মটি হচ্ছে সেটি হচ্ছে সো দ্যাট নিয়ে। আমরা জানি সো দ্যাট অর্থ যাতে, এবং এই সো দ্যাট শব্দটি, এই সো দ্যাট ফ্রেজটি দুইটি সেন্টেন্সের মাঝে বসে। এই বাদিকে একটি সেন্টেন্স থাকে, ডান দিকে একটি সেন্টেন্স থাকে। সাধারণত এই বাদিকে সেন্টেন্সটি দেওয়া থাকে পরীক্ষায়, তোমাকে ডান দিকে সেন্টেন্সটি পূরণ করতে হবে, এবং এই ডান দিকের যে সেন্টেন্সটি একটি নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করে, এবং সেই স্ট্রাকচার আমরা দেখে নেই। সো দ্যাটের পর সাবজেক্ট, সাবজেক্টের পর ক্যান অথবা কুড দিতে হবে, তারপর ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আর আমরা জানি ক্যান কুড হচ্ছে মডাল অক্সিলারি, তো এই ক্যান বা কুডের পর সবসময় ভার্ব ওয়ান দিতে হয়, পরে বাকি অংশ দিব। দেখো হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, সে কঠোর পরিশ্রম করে যাতে সে কঠোর পরিশ্রম করে কেন? যাতে হি ক্যান শাইন ইন লাইফ। এখানে ক্যান দিয়ে লিখতে হবে, শাইন অর্থ উন্নতি করা, যাতে সে জীবনে উন্নতি করতে পারে সেজন্য সে কঠোর পরিশ্রম করে। তো এখানে মনে রাখতে হবে যখনই সো দ্যাট দিয়ে একটা কোনো কমপ্লিটিং সেন্টেন্স আসবে, তোমাকে অবশ্যই এখানে ক্যান বা কুড দিয়ে সেই সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। ক্যান কখন হবে আর কুড কখন হবে? যদি এই যে বাম দিকের সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান দিয়ে করতে হবে, এবং বাম দিকের সেন্টেন্সটি যদি পাস্ট টেন্স থাকে তাহলে কুড দিয়ে করতে হবে। দেখো দ্বিতীয় এক্সাম্পলটিতে এখানে এই সো দ্যাটের যে বাম দিকের সেন্টেন্সটি রয়েছে এটা পাস্ট ইনফিনিট। দেখো ওয়ার্কের সাথে ইডি যুক্ত করা আছে, এটা পাস্ট ইনফিনিট। তো এখানে যেহেতু এটি পাস্ট, এই জন্য আমাদেরকে এখানে কুড দিয়ে সেন্টেন্সটি পূরণ করতে হবে। আশা করি নিয়মটি বুঝতে পেরেছো। এখন 6 নম্বর নিয়মটি হচ্ছে সো ডট ডট দ্যাট নিয়ে। সো ডট ডট দ্যাটের অর্থ হলো এতই যে। তো পরীক্ষায় সাধারণত সো ডট ডট দ্যাটের এই বাঁদিকে সেন্টেন্সটি দেওয়া থাকে, তোমাকে ডান দিকে সেন্টেন্সটি পূরণ করতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ডান দিকে যে সেন্টেন্সটি তুমি লিখবে সেটি একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করবে। আর সেই স্ট্রাকচারটি দেখে নেই। এই স্ট্রাকচারটি হচ্ছে এই স্ট্রাকচারটি যে দ্যাটের পর সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ দিতে হবে। তো সেন্টেন্সটি যদি এই বাঁদিকে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট দিয়ে তুমি কমপ্লিট করবে, আর যদি বাঁদিকে সেন্টেন্সটি যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট দিয়ে তুমি সেন্টেন্সটি পূরণ করবে। দেখো প্রথম এক্সাম্পলটি, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। দেখো এই দ্যাটের বাঁদিকে যে সেন্টেন্সটি রয়েছে সেটি প্রেজেন্ট টেন্স, ইজ দেওয়া আছে, এটি প্রেজেন্ট টেন্স, এর জন্য আমরা এটাকে ক্যান দিয়ে পূরণ করব, ক্যান নট দিয়ে। আর যদি সো দ্যাটের এই পাশের বাঁদিকে সেন্টেন্সটি যদি পাস্ট টেন্স থাকে তাহলে তোমাকে অবশ্যই এটা পাস্ট কুড নট দিয়ে পূরণ করতে হবে। এটা মনে রাখতে হবে যে সো ডট ডট দ্যাটের নিয়মে ডান দিকে যে সেন্টেন্সটি হবে সেটি অবশ্যই ক্যান নট অথবা কুড নট দিয়ে করতে হবে। এটা দিয়ে করতেই হবে, তুমি অন্য কিছু দিয়ে করতে পারবে না। ক্যান নট অথবা কুড নট, প্রেজেন্ট হলে ক্যান নট, পাস্ট হলে কুড নট। আশা করি নিয়মটি বুঝতে পেরেছো। এখন 7 নম্বর নিয়ম দেখো। 7 নম্বর নিয়মটি হচ্ছে অ্যাজ ইফ নিয়ে। অ্যাজ ইফ অর্থ যেন, অ্যাজ দো অর্থ যেন। অ্যাজ ইফ অ্যাজ দো সেম জিনিস, অর্থ সেম, ব্যবহারও সেম। দেখো এক্সাম্পল দেখে নেই। হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড। এর বাংলা অর্থ হচ্ছে সে এভাবে কথা বলে যেন সে একজন পাগল। অ্যাজ ইফ এই অ্যাজ ইফ শব্দটি দুইটি সেন্টেন্সের মাঝে বসে।
এদিকে বাদিকে একটি সেন্টেন্স থাকে, ডান দিকে একটি সেন্টেন্স থাকে। দেখো এই অ্যাজ ইফ যুক্ত ডান দিকে যে সেন্টেন্সটি, সাধারণত বাদিকে সেন্টেন্সটি দেওয়া থাকে, ডান দিকে সেন্টেন্সটি তোমাকে পূরণ করতে হবে, কমপ্লিট করতে হবে। দেখো অ্যাজ ইউ এর পরে যদি কোনো সাহায্যকারী ভাব আনতে চাও তাহলে অবশ্যই তোমাকে ওয়্যার লিখতে হবে, যদিও বা এটা ইজ হওয়ার কথা নর্মাল দৃষ্টিতে, কিন্তু এখানে ওয়্যার হবে। এক কথা, তোমার তোমার যদি এখানে কোনো সাহায্যকারী ভার্ব চলে আসে, তুমি যদি কোনো সাহায্যকারী ভার্ব লিখতে চাও তোমাকে অবশ্যই ওয়্যার দিয়ে এই সেন্টেন্সটি লিখতে হবে। আর যদি কোনো মেন ভার্ব দিয়ে লিখতে চাও অবশ্যই এটাকে ভার্ব টু দিয়ে লিখতে হবে। তো দ্বিতীয় নিয়মটি দেখি। দ্বিতীয় এক্সাম্পলটি দেখো, হি বিহেভস অ্যাজ দো হি ওয়ার এ লিডার। এর বাংলা অর্থ হচ্ছে সে এরকম ভাবে ভাব নেয় বা এরকম আচার ব্যবহার করে তার সে যেন সে একজন লিডার, মানে তার ব্যবহারে বা আচার আচরণে লিডার একটি ভাব ফুটে ওঠে। তখন তুমি এই সেন্টেন্সটি বলতে পারো, হি বিহেভস অ্যাজ দো হি ওয়ার এ লিডার। দেখো অ্যাজ দোর পরে যে আমরা এখানে কি দিয়েছি, ওয়ার এ লিডার। আমরা নর্মালি জানি যে সে একজন নেতা, ইংলিশ কি হবে, হি ইজ এ লিডার। হি ইজ হবে, হি এর সাথে ইজ হবে, কিন্তু এখানে নিয়মটি ব্যতিক্রম। এটা জেনে রাখো, অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সে পরে যদি তোমার কোনো সাহায্যকারী ভার্ব আসে সেখানে ইজ, এম, আর না দিয়ে তোমাকে অবশ্যই সেখানে ওয়ার দিতে হবে। এখন পরের নিয়ম দেখো, 8 নম্বর নিয়ম। এখন 8 নম্বর নিয়ম। 8 নম্বর নিয়মটি হচ্ছে টিল আনটিল নিয়ম। টিল অর্থ যতক্ষণ, আনটিল অর্থ যতক্ষণ পর্যন্ত না। একটা জিনিস খেয়াল করবে যে টিল বানানে টিআই ডাবল এল, দুইটা এল থাকে, ডাবল এল থাকে, আর আনটিল বানানে একটা এল থাকে। এই জিনিসটি একটু খেয়াল করবে, যখন লিখবে তখন এই জিনিসটি একটু খেয়াল করে লিখবে। এক্সাম্পল দেখে নেওয়া যাক, ওয়েট হেয়ার টিল আই কাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টিল এই ওয়ার্ডটি দুটি সেন্টেন্সের মাঝে বসেছে। সাধারণত বাদিকে সেন্টেন্সটি, এই বাদিকে সেন্টেন্সটি দেওয়া থাকে, আমাদেরকে ডান দিকের সেন্টেন্সটি করতে হবে। তো ডান দিকের সেন্টেন্সটি দেখো কিভাবে করব। একটি অর্থ মিল রেখে একটা সেন্টেন্স লিখলেই হবে। এই সেন্টেন্সটি হ্যাঁ বোধক হতে পারে, না বোধক হতে পারে। দেখো এক্সাম্পলের মাধ্যমে দেখিনি আমরা, ওয়েট হেয়ার টিল আই কাম। ওয়েট হেয়ার টিল আই কাম, আমার আসা আগ পর্যন্ত অপেক্ষা করো। এই সেন্টেন্সটিকে দেখো আমরা অন্যভাবেও লিখতে পারি। দেখো, ওয়েট হেয়ার টিল আই ডোন্ট কাম, আমি আসা না পর্যন্ত অপেক্ষা করো। দেখো, আমি আসা আগ পর্যন্ত অপেক্ষা করো আর আমি আসা না আসা পর্যন্ত অপেক্ষা করো। আসলে দেখো এই দুইটি অর্থের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, আসলে এখানে কোনো পার্থক্য নেই। তো এটাই আমরা জানতে পারলাম যে টিলযুক্ত সেন্টেন্সে যে পরের সেন্টেন্সটি আমরা হ্যাঁ বোধকও করতে পারি, না বোধকও করতে পারি, তাতে তেমন কোনো সমস্যা হবে না। এখন আনটিলের নিয়মটি দেখে নেই। আনটিল এটিও দুইটি সেন্টেন্সের মাঝে বসবে, এই পাশে একটি সেন্টেন্স থাকবে, ডান দিকের সেন্টেন্সটিকে সাধারণত কমপ্লিট করতে হয়। এই ডান দিকের সেন্টেন্সে মনে রাখতে হবে আনটিলের মধ্যে, আনটিল অর্থ যতক্ষণ পর্যন্ত না, এই আনটিলের মধ্যে অলরেডি একটি না বিদ্যমান আছে। তো কাজেই আমরা ডান দিকে যে সেন্টেন্সটি করব, এই সেন্টেন্সে কোনোভাবেই যাতে নো, নট বা নেগেটিভ কোনো ওয়ার্ড না আসে, কারণ এই আনটিলের মধ্যেই অলরেডি একটি নেগেটিভ ওয়ার্ড মানে না এটার মধ্যে বিদ্যমান আছে। তো দেখো, ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল আই কাম, আমি আসা না পর্যন্ত অপেক্ষা করো। আসলে এই তিনটিরই অর্থ প্রায় সেমই, কিন্তু স্ট্রাকচারটি একটু ভিন্ন ভিন্ন। এই তো আশা করি এই নিয়মটি তোমরা বুঝতে পেরেছো। এখন নেক্সট যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে 9 নম্বর নিয়ম। 9 নম্বর নিয়মটি তোমাদের খুব পরিচিত একটি ওয়ার্ড, ইফ। আমরা সবাই জানি ইফ অর্থ যদি। এখন একটু এক্সাম্পলগুলো দেখে নেই। ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কেম আই উড গো, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন। তো এটা মনে রাখার কৌশল হচ্ছে খুব শর্টকাটে মনে রাখতে পারো। ইফের সাথে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে যে ডান দিকে যে সেন্টেন্সটি থাকবে সেটি তোমাকে উইল দিয়ে কমপ্লিট করতে হবে। আর ইফের সাথে যদি পাস্ট টেন্স থাকে তাহলে তোমাকে উড দিয়ে করতে হবে। আমরা জানি উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। এটার সাথে যদি প্রেজেন্ট থাকে তাহলে এখানে ফিউচার হয়, ইফের সাথে যদি প্রেজেন্ট থাকে তাহলে ফিউচার, ইফের সাথে যদি পাস্ট থাকে তাহলে এটা ফিউচার ইন দ্য পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ উডের সাথে ভার্ব ওয়ান দিয়ে করে ফেলবে। আর ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে উড হ্যাভ দিয়ে করতে হবে, অর্থাৎ উড হ্যাভের একটা সাবজেক্ট দিবে, উড হ্যাভ দিবে, পরে ভার্বটি প্লাস বাকি অংশ দিয়ে দিবে। তা দেখো এক্সাম্পল, ইফ ইউ কাম, ইফের সাথে যে যে ইফের সাথে লাগানো যে সেন্টেন্সটি রয়েছে এটি প্রেজেন্ট টেন্স, এর জন্য পরে যে সেন্টেন্সটি রয়েছে এটা ফিউচার টেন্সে লিখবো আমরা। আর আমরা জানি আয়ের সাথে উইলও দেওয়া যায়, শেলও দেওয়া যায়।
তোমার যদি আর ছোট বাচ্চাদের আমি সাজেস্ট করি সব সময় উইল দেওয়ার জন্য, তাতে এতে করে স্টুডেন্টদের জন্য, ছোট বাচ্চাদের জন্য সহজ হয়। আই উইল গো। দ্বিতীয় এক্সাম্পলটি দেখি। এখানে ইফ ইউ ক্যাম আই উড গো, ইফ এর সাথে এখানে ক্যাম দেওয়া আছে। দেখো ক্যাম হচ্ছে কামের পাস্ট ফর্ম, সো এটা এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ এর সাথে পাস্ট ইনডিফিনিট আছে, তো এখানে আমরা উড দিয়ে করব। সাবজেক্ট উড, ভার্ব ওয়ান, আই উড গো। ইফ ইউ কাম এর অর্থ হচ্ছে যদি তুমি আসো আমি যাব, আর ইফ ইউ কেম যদি তুমি আসতে আমি যাইতাম, এরকম। থার্ড যে এক্সাম্পলটি রয়েছে, ইফ ইউ হ্যাড কাম আই উড গন। একটা জিনিস মনে রাখবে যে পাস্ট ইনডিফিনিটের যে অর্থ আসে পাস্ট পারফেক্টেরও সেম অর্থ আসে, যে এটার অর্থ ছিল যদি তুমি আসতে, তো এই যে ইফ ইউ হ্যাড কাম এটার অর্থ যদি তুমি আসতে, তো যদি তুমি আসতে আমি যাইতাম। এটা ছিল 9 নম্বর নিয়ম। আশা করি এই নিয়মটি তোমরা বুঝতে পেরেছ। 10 নম্বর নিয়মটি হচ্ছে হু হুইজ দ্যাট নিয়ে। তো প্রথমটা দেখে নেওয়া যাক। হু অর্থ যে, আমরা জানি হু অর্থ কেউ হয় যখন একটি মাত্র সেন্টেন্স থাকবে, ওই সেন্টেন্সে যদি হু থাকে একটি মাত্র সেন্টেন্সে, তখন হু অর্থ কে হয়। অর্থাৎ মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হু থাকে তখন এর অর্থ হবে কে, কিন্তু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু, যে এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স যে, তাই এই হু অর্থ এর অর্থ হবে যে। এক্সাম্পলটি দেখে নেই। আই স আই স দ্য ম্যান হু ওয়াজ ক্যাচিং ফিশ। আমি একজন লোককে দেখেছিলাম যে মাছ ধরছিল। দেখো সাধারণত পরীক্ষায় এই অংশটুকু দেওয়া থাকে, বাঁ দিকের অংশটুকু, এই অংশটুকু দেওয়া থাকে, তোমাকে ডান দিকের অংশটুকু পূরণ করতে হবে। তা আই স দ্য ম্যান, আমি লোকটিকে দেখেছিলাম, হু যে, এখন তুমি তোমার মনের মাধুরী মিশিয়ে এই বাকিটুকু পূরণ করবে। একটি অর্থবোধক সেন্টেন্স হলেই হবে, গ্রামারটা একটু অবশ্যই ঠিক রাখতে হবে, যে আমি একটি লোক দেখেছিলাম হু ওয়াজ ক্যাচিং ফিশ। বা তুমি অন্যভাবে বলতে আই স দ্য ম্যান হু ওয়াজ ল্যাম, এটাও বলা যেতে পারে। তুমি তোমার মন মতো একটা সেন্টেন্স লিখে দিবে। এখন হুইচ হচ্ছে যা বা যেটি। দেখো এক্সাম্পলটি, স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট হুইচ ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ। এর বাংলা হলো ধূমপান একটি খারাপ অভ্যাস যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি করে। পরীক্ষায় সাধারণত এই প্রথম অংশটুকু দেওয়া থাকে, এই যে এই অংশটুকু হুইচ, আর তারপর হুইচের পরটুকু তোমাকে পূরণ করতে হবে। তো তুমি এই অর্থটুকু প্রথমে বোঝার চেষ্টা করবে যে এটা বাংলাটি কি হয়। দেখো স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, স্মোকিং একটি খারাপ অভ্যাস যা, এখন বাকিটুকু তুমি তোমার মন মতো পূরণ করতে পারবে। আমি একটা এক্সাম্পল হিসেবে একটা লিখেছি এখানে, ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ, যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আশা করি হুইচের নিয়মটি তোমরা বুঝতে পেরেছ। এখন দ্যাট, দেখো দ্যাট অর্থ যে বা যা। আই স দ্যাট হি ওয়াজ স্লিপিং, আমি দেখেছিলাম যে, এখন তুমি তোমার মন মতন এখানে একটা সেন্টেন্স লিখতে পারো। আই স দ্যাট, আমি দেখেছিলাম যে সে ঘুমাচ্ছিল, হি ওয়াজ স্লিপিং, সে ঘুমাচ্ছিল, এটিও বলতে পারো। আই স দ্যাট, আমি দেখেছিলাম যে হি ওয়াজ প্লেইং, হি ওয়াজ রিডিং। তুমি তোমার মন মতো একটি সেন্টেন্স এখানে লিখে দিবে। এটা খুবই সহজ একটি নিয়ম, খুবই গুরুত্বপূর্ণ। প্রায় সময় এই দ্যাটের নিয়ম পরীক্ষা আসে, তুমি আশা করি এখানে তুমি একে এক পেয়ে যাবে। তো দ্বিতীয় এক্সাম্পলটি হচ্ছে এ প্রভাব গোজ দ্যাট, কথায় আছে যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। যদি এরকম থাকে এ প্রভাব গোজ দ্যাট, তো একটি কথা আছে বা এখানে একটা প্রবাদ বাক্য লিখতে হবে। তখন তুমি তোমার মন মতন, যদি এটা এরকম থাকে 5টা সেন্টেন্সই 5 রকম টপিক নিয়ে আলোচনা করছে, তখন তুমি যে কোনো একটি প্রবাদ বাক্য এখানে লিখে দিলেই হবে। কিন্তু যদি এরকম হয় যে 5টি সেন্টেন্সই একটি নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করছে, তখন তোমার সেই প্রবাদ বাক্যটিকে সেই টপিকের সাথে রিলেটেড হতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন হোয়েন অর্থ যখন। আমরা জানি যখন ইন্টারগেটিভ সেন্টেন্সে হোয়েন আসে তখন এর অর্থ হয় কখন, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে এর অর্থ হবে যখন। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্সটি শেষে ফুল স্টপ থাকবে। ইন্টারগেটিভে তো ইন্টারগেটিভ সাইন থাকে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপ থাকে। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা, হোয়েন যুক্ত সেন্টেন্সকে দেখো কিভাবে করতে হয়। সাধারণত পরীক্ষার হলে হোয়েনের এই বাঁ দিকের সেন্টেন্সটি থাকে, তোমাকে ডান দিকের সেন্টেন্সটি পূরণ করতে হবে। দেখো এটার বাংলা কি, 10 PM ইজ দ্য টাইম, রাত 10টা, PM মানে রাতকে বোঝায়। হ্যাঁ, 10 PM রাত
রাতকে ইন্ডিকেট করছে 10 PM বলতে, এখানে সকালকে ইন্ডিকেট করছে না। সকাল হলে 10 AM থাকতো, কিন্তু এখানে রয়েছে 10 PM, মানে রাত 10টা। এটা হচ্ছে এরকম একটা সময় হোয়েন। এখন তুমি তোমার মন মতো একটা সেন্টেন্স এখানে লিখতে পারো। আমি লিখেছি, দেখো, আই গো টু বেড, আমি ঘুমাতে যাই বা আমি বিছানায় যাই 10টা বাজে। 10টা হচ্ছে এরকম একটা সময় যখন আমি ঘুমাতে যাই। তুমি অন্য কিছু এখানে লিখতে পারো, 10 PM, 10 PM is the time when I go to watch TV, or অন্য কিছু তুমি চাইলেও লিখতে পারো। আশা করি তুমি নিয়মটি বুঝতে পেরেছো। 11 নম্বর নিয়ম। 11 নম্বর নিয়ম দেখে নাও, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এর অর্থ কি? এটাই উপযুক্ত সময়। তো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যদি আসে, তাহলে এটি তুমি দুইভাবে কমপ্লিট করতে পারবে। এই সেন্টেন্সটিকে দেখে নাও দুইটি উপায়। তুমি চাইলে 2 প্লাস ভার 1 প্লাস বাকি অংশ দিয়ে, যে 2 প্লাস ভার 1 দিয়েও করতে পারবে, আবার তুমি চাইলে সাবজেক্ট প্লাস ভার 2 দিয়েও করতে পারবে। পরীক্ষায় যদি দেখো যে ইট ইজ টাইম বা অথবা ইট ইজ হাই টাইম আসে, তাহলে তুমি দুই উপায়ে করতে পারবে। 2 প্লাস ভার, যে ভার 1 দিয়েও করতে পারবে। প্রথম এক্সাম্পলটি দেখো, ইট ইজ টাইম টু ওয়ার্ক ফর ইউর ফিউচার। এর অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময় তোমার ফিউচারের জন্য কাজ করার। হ্যাঁ, আবার ইট ইজ টাইম দিয়ে এখানে লেখা দ্বিতীয় এক্সাম্পলটি দেখো, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম দুটোই সেম মিনিং, এটাই উপযুক্ত সময়। এটাকেও তুমি 2 প্লাস ভার 1 দিয়ে করতে পারবে। অনেকে আমরা জানি না, আমরা মনে করি যে হাই টাইম থাকলে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে, তা ঠিক নয়, তা পুরোপুরি ঠিক নয়। ইট ইজ টাইম থাকলে তুমি এটাকে 2 প্লাস ভার 1 দিয়েও করতে পারবে। এটা তোমার ইচ্ছা, তুমি যেটাতে কমফোর্ট ফিল করে সেটা দিয়ে তুমি কমপ্লিট করবে। তৃতীয় এক্সাম্পলটি দেখে নেই, ইট ইজ হাই টাইম ইউ ওয়ার্ক হার্ড ফর ইউর ফিউচার। এটাকে তুমি চাইলে, এই যে দেখো, এটাকে সাবজেক্ট প্লাস ভার 2 দিয়েও করা যাবে, আবার 2 প্লাস ভার 1 দিয়েও করা যাবে। কিন্তু পরীক্ষার খাতায় দেখো একটা জিনিস খেয়াল রাখো, পরীক্ষার সময় যদি এরকম আসে যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের সাথে সাবজেক্ট লাগানো থাকে, তাহলে তোমাকে অবশ্যই যে 2 নম্বর নিয়মটি ফলো করতে হবে, মানে সাবজেক্ট প্লাস ভার 2 দিয়েই লিখতে হবে। তুমি এখানে 2 দিয়ে লিখতে পারবে না। আর যদি শুধু এতটুকু থাকে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এতটুকু থাকে, তাহলে তুমি দুইটির যে কোনো একটি দিয়ে তুমি সেন্টেন্সটিকে কমপ্লিট করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন পরবর্তী নিয়ম হচ্ছে 12 নম্বর রুল। দেখো এখানে আনলেস হচ্ছে যদি না, এটা একটা নেগেটিভ ওয়ার্ড। সেন্টেন্সটা দেখে নেই, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে। দেখো আনলেস সাধারণত পরীক্ষা এতটুকু অংশ থাকে, বাকিটুকু তোমাকে এই যে ডান দিকে যে সেন্টেন্সটি রয়েছে এটাকে তোমাকে ফিল আপ করতে হবে। খেয়াল রাখতে হবে এটার মধ্যে এটা একটা নেগেটিভ ওয়ার্ড, যাতে এর সাথে যাতে আর কোনো নেগেটিভ ওয়ার্ড না আসে, কারণ এটার মধ্যে অলরেডি একটি না বিদ্যমান রয়েছে। এর জন্য এই জায়গায় নট, এগুলো যাতে এই শব্দ নেগেটিভ ওয়ার্ড না আসে। যদি তুমি ভালো করে না পড়ো তাহলে কি হবে? খারাপ কিছুই হবে, তাই না? তো এখানে তোমাকে দিতে হবে ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, নেগেটিভ কিছু দিতে হবে, খারাপ কিছু দিতে হবে। তুমি যদি মনোযোগ সহকারে না পড়ো তো তুমি পরীক্ষায় ফেল করবে। পরবর্তী নিয়ম 13 নম্বর নিয়ম দেখো, বিকজ হচ্ছে কারণ। হি কুড নট গো টু স্কুল বিকজ হি ওয়াজ ইল। পরীক্ষায় সাধারণত এতটুকু আসে যে হি কুড নট গো টু স্কুল বিকজ, এখন তুমি কাউন্টে দিবে কেন সে স্কুলে যেতে পারেনি, বিকজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল সেই বিদ্যালয়ে যেতে পারেনি। তো এদিকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে বিকজের এই অংশের যে বাঁ দিকে যে সেন্টেন্সটি রয়েছে এটি যদি পাস্ট টেন্স হয় তাহলে এই পাশের সেন্টেন্সটিও পাস্ট টেন্স হবে। আরেকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক, সেই স্কুলে ইয়েস্টারডে আই কুড নট গেট আপ আর্লি বিকজ আই ওয়াজ ইল। এটাও যদি থাকে যে বিকজের, দেখো বিকজের এই বাঁ দিকের সেন্টেন্সটি পাস্ট টেন্স, তো এই জায়গার সেন্টেন্সটিও কি হবে? পাস্ট টেন্স হবে। যে গতকাল আমি ঘুম থেকে উঠতে দেরি করেছিলাম বা তাড়াতাড়ি উঠতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম। বুঝতে পেরেছো? আশা করি এই নিয়মগুলো বুঝতে পেরেছো। এইগুলোই ছিল কমপ্লিটিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ 13টি নিয়ম, যা বিগত বছরগুলিতে ভোট এক্সামে বারবার এসেছে, আশা করি সামনেও আসবে।